দেশের চাকরি মানেই যেন আলাদিনের চেরাগ। সাবেক কর্মকর্তা ডক্টর শামসুদ্দোহা গড়েছেন সম্পদের রাজ্য। দুর্নীতির জন্য চাকরি গেল এসপি ইয়াকুবের। প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে কর্মবিরতিতে শিক্ষকরা। বন্ধ ক্লাস পরীক্ষা, বিপাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গ্রামীণ ব্যাংকের অর্থ দিয়ে অবৈধভাবে গড়ে তোলা হয় 52টি প্রতিষ্ঠান। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগ। পলি আর্টিজান হামলার 8 বছর, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 আসামির আমৃত্যু কারাদণ্ড। পূর্ণাঙ্গ রায় পেলে আবারও সিদ্ধান্ত নেওয়া হবে বলছেন অ্যাটর্নি জেনারেল। এবং চরম বিপাকে ঢাকা উত্তর সিটি 10 নম্বর ওয়ার্ডবাসী। ভাঙাচোরা সড়কে ভোগান্তি প্রতিনিয়ত, সামান্য বৃষ্টিতেই বড় জলাবদ্ধতা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। সরকারের নতুন পেনশন পদ্ধতি বাতিলের দাবিতে আজ থেকে কার্যত অচল হয়ে পড়ছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। 1 জুলাইয়ের পর যারা স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরিতে যারা যোগ দেবেন তারা বিদ্যমান ব্যবস্থার মতো অবসরের পর পেনশন সুবিধা পাচ্ছেন না। তাদের জন্য চালু হচ্ছে প্রত্যয় স্কিম, যা নিয়ে ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আজ থেকে তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন। কাজী শাহেদের প্রতিবেদন। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এটি প্রত্যাহারের দাবিতে রোববার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পাশাপাশি কর্মকর্তা কর্মচারীরাও কর্মবিরতি পালন করেছেন। শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের বিশ্ববিদ্যালয়গুলো। দাবি আদায়ে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমরা এই 3 মাসে ধরেন বিবৃতি, প্রতীকী মানববন্ধন, 1 ঘন্টা 2 ঘন্টার ক্লাস বিরতি, কর্মবিরতি সহ স্মারকলিপি প্রদান, এ ধরনের আমরা নিয়মতান্ত্রিক কর্মসূচির মধ্যে দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করে গেছি। আজকে পর্যন্ত আমাদের সাথে অফিসিয়ালি কোনো পক্ষ যোগাযোগ করে নাই। ফলে এখন শিক্ষক সমিতি সমূহ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সকলে একমত হয়ে কালকে থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন। অবসরোত্তর পেনশন সুবিধা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্তে ক্ষুব্ধ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর থেকেই আন্দোলনে নেমেছেন তারা। সোমবার থেকে দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন। আমার তো ওখানে অন্তর্ভুক্ত হওয়ার কথা না, কোথা থেকে হঠাৎ করে আসলো এটা অবশ্যই একটা ষড়যন্ত্রমূলক আমার কাছে মনে হয়েছে। কারণ ষড়যন্ত্রকারীরা থেমে নাই, ওরা ষড়যন্ত্র করতে থাকবে এবং এটা অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত এবং এটা জাতির মেরুদণ্ডের উপর আঘাত। আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এই বিষয়ে ঊর্ধ্বতন মহলের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং আশা করি নিশ্চয়ই একটা রেজাল্ট আসবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই প্রজ্ঞাপনের আওতায় না এনে বৈষম্য করা হয়েছে দাবি শিক্ষকদের। এ ধরনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সরকারের মুখোমুখি দাঁড় করাবে বলছেন শিক্ষক নেতারা। সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা আমলা গোষ্ঠী বলতে যারা আমরা বুঝি বা কিছু ব্যবসায়ী গোষ্ঠী, তারা শিক্ষকদেরকে এক প্রকারের বাধ্য করেছে এই ধরনের কর্মকাণ্ড গ্রহণ করতে। দেখেন, একই দেশে তো 2 রকমের আইন চলতে পারে না। এটা সম্ভবত সংবিধানের পরিপন্থী একটি বিষয়। জানেন, পাবলিক ইউনিভার্সিটির শিক্ষকদের বয়স 65 ইয়ার্স চাকরির বয়স, সেখানে 60 থেকে ওটা কার্যকর হবে। তার মানে এটা কি ধরনের, এটা কি এটার সাথে ফিক্স করে না তো। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে টাকা পেনশন, বর্তমানে যে এক্সিস্টিং পেনশন স্কিম আছে সেখানে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ইয়েতে কাটা হয়। এই প্রজ্ঞাপন বাতিল না হওয়া পর্যন্ত পাঠদানে না ফেরার ঘোষণা শিক্ষকদের। কাজী শাহেদ, দেশ টিভি। চলছে অনির্দিষ্টকালের শিক্ষকদের কর্মবিরতি। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সুমন কবির এবং নোয়াখালী থেকে সুজন মাওলা। প্রথমেই যাচ্ছি কুমিল্লাতে, সেখানে রয়েছেন সুমন। সুমন, এই যে অনির্দিষ্টকালের জন্য শিক্ষকদের কর্মবিরতি, এটা কতদিন চলবে বলে মনে করছেন? সবকিছু মিলিয়ে আমাদের জানাবেন। জি, আসলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি একযোগে সারা বাংলাদেশে
সারা বাংলাদেশ শিক্ষক সমিতির আসলে যে আন্দোলন, সেই আন্দোলন কর্মসূচি কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি শুরু হয়েছে। তবে একটা বিষয় জানা রাখি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আর গত 30 তারিখ গতকাল পর্যন্ত আসলে তাদের যে ধর্মঘট ছিল, তারা বলছেন যে আজ থেকে তারা অনির্দিষ্টকালের জন্য আসলে বন্ধ ঘোষণা করেছেন, যেহেতু বাংলাদেশ শিক্ষক সমিতি জানিয়েছেন আসলে যে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি যদি মেনে না হয় তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন। তবে একটা বিষয় আমি জানি রাখি, তারা বলছে প্রগতি যে পেনশন স্কিম, তাদের নাকি বৈষম্য আসলে করা হয়েছে। যারা সরকারি চাকরিজীবী এবং যারা আছে তাদের সাথে তাদের যে সমন্বয় না করে তাদেরকে বৈষম্য ভাবে তাদেরকে প্রগতি পেনশন স্কিমে ঢুকানো হয়েছে, যেটা তারা আসলে মেনে নিতে পারছে না। তারা বলছেন যদি সরকার এই ধরনের স্কিম থেকে যদি সরে না আসে, তাহলে এই অনির্দিষ্টকালের জন্য যে দাবি, যে তাদের যে দাবি সেটা চলতে থাকবে। এবং একটা বিষয় আমি জানা রাখি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক সমিতি রয়েছে তারা আসলে 12টা থেকে আসলে অবস্থান কর্মসূচি শুরু করবে, 12টা থেকে 1টা পর্যন্ত। তবে আমরা এখন দেখাতে চাই আসলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় যারা, আমরা জানেন 53 দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসলে খুলেছে, এবং যারা শিক্ষার্থী রয়েছে এবং শিক্ষার্থীরা আসলে বলছেন যে আমরা আবারও বলে পড়ে গেলাম। আসলে এই বিষয়টা, শিক্ষকদের এই বিষয়টা সরকারের সাথে তাদের দাবি দেওয়ার বিষয়, তারা কেন আমাদেরকে বিপাকে ফেলছে, আমরা কেন সেশন জটের কবলে পড়ছি। এবং যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতির যে সভাপতি ডাক্তার তাহের স্যার, আসলে উনি আমাদেরকে জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা, আসলে আমরা চাই না শিক্ষক ছাত্র, তবে সরকারের কাছে তারা বিনীত অনুরোধ করেছেন যে আমরা এই প্রকৃতি যে পেনশন স্কিমে বৈষম্য করা হয়েছে আমাদের সাথে, আমরা আসলে এটাতে থাকতে চাই না, আমাদের বিষয়টা বিবেচনা করা উচিত, আমরা বসতে রাজি আছি। তবে যেহেতু বাংলাদেশ শিক্ষক সমিতি থেকে আমাদেরকে এই আন্দোলনের জন্য আমরা সহমত পোষণ করেছেন এবং তারা একমত পোষণ করে আজকে থেকে আবার তারা কি দাবি দেওয়া দিবে, 12টা থেকে 1টার সময় তারা অবস্থান কর্মসূচি নেবেন কুমিল্লা বিশ্ব, তখন আমরা জানাতে পারবো আসলে কুমিল্লা তারা কি ধরনের কর্মসূচি আসলে তারা আগামী দিনে দিবেন। তবে একটা বিষয় জানে কি, সবকিছুর ঊর্ধ্বে ওঠে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী রয়েছে, এবং সেই ছাত্রছাত্রীর একটা বিষয় আপনি জানিয়ে রাখি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় তারা বলছেন যে সরকারের সাথে তারা বসে সমাধান করতে, আমরা সেশন জটের কবলে কেন পড়তে যাব। 53 দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলেছে, এমনিতে আমরা অচল অবস্থায় রয়েছি, আবার এখন শিক্ষক সমিতি এবং সরকারের মধ্যে যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, সেই সমস্যার যাতে একটা তাড়াতাড়ি সমাধান হয় তারা সবাই বলছেন। তবে আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক আসলে তারা আসতে শুরু করছেন, এখন আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছি। আসলে তারা বলছেন 12টার পর কথা বলবেন, 12টা থেকে 1টার মধ্যে তারা কর্মবিরতি দেওয়া আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আর আরেকটা বিষয় জানা রাখি, এই আজকের এই কর্মসূচির মাধ্যমে আসলে জানা যাবে আসলে যেহেতু এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আসলে এই তারা জানাতে পারবেন যে আসলে কেন্দ্র থেকে কি নির্দেশনা আসে, সেই নির্দেশনা অনুযায়ী তারা আসলে তাদের এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে কার্যক্রম চলবে না চলবে সবকিছু মিলিয়ে বলা যায় আসলে এই যে অচল অবস্থা, সেই অচল অবস্থা আসলে কাটিয়ে ওঠাও জন্য সকলে বেশি অনুরোধ করেছেন, এবং শিক্ষক সমিতি যারা আছে অনেকে তাই বলছেন। এ ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। এখন চলে যাচ্ছে নোয়াখালীর মালা সুজন, বিস্তারিত জানাবেন। সুমন, আপনাকে ধন্যবাদ। লিনিয়া, আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশব্যাপী আজকে পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে পুরো বাংলাদেশে, সেগুলোতে আজকে শিক্ষকদের কর্মবিরতি শুরু হয়েছে অনির্দিষ্টকালের জন্য। এই কর্মবিরতির ফলে আজকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমি এখন দাঁড়িয়েছি, ক্যাম্পাসটি পুরোপুরি শিক্ষার্থী শূন্য হয়ে পড়েছে। সকাল থেকে বিশ্ববিদ্যালয় ঘুরে যে চিত্রটা আমি দেখতে পেয়েছি, যে বিভিন্ন শ্রেণীকক্ষ তালাবন্ধ অবস্থা রয়েছে, বিভিন্ন একাডেমিক ভবন তালাবন্ধ অবস্থা রয়েছে, বিভিন্ন ল্যাব এবং পরীক্ষাগার সবগুলো বন্ধ রয়েছে, ফলে শিক্ষার্থী শূন্যই রয়েছে এক প্রকার ক্যাম্পাস। তো শিক্ষকরা কি দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন, এ বিষয়ে আমি এখন কথা বলবো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর বিপ্লব মল্লিকের সাথে। আপনারা কি কি দাবিতে কর্মবিরতি পালন করছেন? ধন্যবাদ আপনাকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ সম্প্রতি যে পেনশন স্কিম প্রত্যয় চালু হয়েছে, সেক্ষেত্রে তারা দাবি করছে যে, আমরা দাবি করছি সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রদানের নিমিত্তে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের যে কর্মসূচি, সে অনুযায়ী আমরা কর্মসূচিতে আছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন ডক্টর বিপ্লব মল্লিক, সভাপতি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, তিনি তাদের বিভিন্ন যৌক্তিক দাবির কথা সরকারের কাছে তুলে ধরেছেন। একই সাথে আশা প্রকাশ করেছেন যে সরকার তাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেবে। তো এই কর্মবিরতি কয়দিন চলবে, এই বিষয়ে আমি কথা বলবো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর আনিসুজ্জামানের সাথে। আপনাদের কর্মসূচি কয়দিন চলতে পারে বলে ধারণা করা হচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ। শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক
কর্তৃক যে সর্বাত্মক কর্মবিরতি, আমাদের যে তিনটি দাবি যখনই মেনে নেওয়া হবে তখনই আমরা আমাদের কাজে ফিরে যাব। এর আগে শিক্ষক সমিতি ফেডারেশন আমাদের যে কর্মসূচি দিবে আমরা ওই কর্মসূচি অনুসারে এগিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই সর্বাত্মক কর্মবিরতিতে কোনো ক্লাস পরীক্ষা কিছুই হচ্ছে না, অনলাইন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, চলছে অনির্দিষ্টকালের জন্য শিক্ষকদের কর্মবিরতি। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন কুমিল্লা এবং নোয়াখালী থেকে আমাদের সহকর্মীরা। একের পর এক বের হয়ে আসছে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির কুকীর্তি। পুলিশের সাবেক আইজিপি বেনজির, ডিআইজি শিমুল এবং মতিউর কাণ্ডের মধ্যে এক সহকারী পুলিশ সুপারকে দুর্নীতির দায়ে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার প্রমাণিত হওয়ায় পুলিশের ওই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। মাজহুল ইসলামের প্রতিবেদন। পুলিশের চাকরি মানেই যেন আলাদিনের চেরাগ। বেশ কিছুদিন ধরে আলোচনা সমালোচনা রয়েছেন পুলিশের সাবেক ও বর্তমান একাধিক কর্মকর্তা। তাদের অবস্থান দুর্নীতির বিরুদ্ধে থাকলেও ভেতরে ভেতরে তারাই গড়েছেন সম্পদের পাহাড়। দুর্নীতি ও অসৎ আচরণের দায়ে সহকারী পুলিশ সুপার ইয়াকুব হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তিনি সহকারী পুলিশ সুপার পদে সারদা পুলিশ একাডেমিতে কর্মরত ছিলেন। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, ইয়াকুব হোসেনের বিরুদ্ধে অসৎ আচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় রাষ্ট্রপতি তাকে বাধ্যতামূলক অবসর প্রদানের বিষয়ে সম্মতি দিয়েছেন। ইয়াকুব হোসেন আগে কুষ্টিয়া জেলার মিরপুর সার্কেলে কর্মরত ছিলেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ইয়াকুব হোসেন কুষ্টিয়া জেলার মিরপুর সার্কেলে কর্মরত থাকা অবস্থায় আর্থিকভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে একটি টিম গঠন করেন, যার সদস্য ছিলেন এসআই জীবন বিশ্বাস, কনস্টেবল আলামিন, কনস্টেবল মোহাম্মদ আব্দুস সবুর, গাড়ি চালক সামিউল ও কনস্টেবল অনিক। তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার তদন্তে কমিটি গঠন করা হয়। তদন্তে তার অপরাধ প্রমাণিত হয় তাকে বাধ্যতামূলক অবসরের আদেশ কার্যকর করা হয়। টিআইবি বলছে, সরকারি কর্মকর্তাদের দুর্নীতি, বিশেষ করে একটি বাহিনীর সদস্যদের দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে। সরকারের উচিত সব দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। তিনি এককভাবে করেন নাই, তিনি অনেকে যোগসাদৃশ্য করেছেন, অনেকে সংযুক্ত করেছেন, অনেকে রীতিমতো তাদের পেশাগত অবস্থানকে অপব্যবহার করে, এক ধরনের জোর করে, কোনো কোনো ক্ষেত্রে সহযোগী হিসেবে ব্যবহার করেছেন। সরকারি কর্মকর্তাদের মধ্যে দুর্নীতির প্রবণতা আইনের শাসনের অন্তরায় বলে মনে করেন অনেক বিশ্লেষক। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। একের পর এক উন্মোচিত হচ্ছে দুর্নীতিবাজদের মুখোশ। বেনজির, মতিউরের পর বেরিয়ে এলো আরেক সরকারি কর্মকর্তার পাহাড় সমান দুর্নীতির তথ্য। তিনি পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক এডিশনাল আইজিপি ডক্টর শামসুদ্দোহা খন্দকার। শুধু শামসুদ্দোহা একা নন, তার স্ত্রী ফেরদৌসী ও সুলতানা ও দুর্নীতির ছায়া গড়েছেন সম্পদের রাজ্য। এমনকি 200 কোটি টাকার সরকারি বাড়ি ছাড়তেও করেন 9-6। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। যে বাড়িটি দেখতে পাচ্ছেন তা সরকারি কর্মকর্তাদের দেয়া হয়। এর অবস্থান গুলশানের 135 নম্বর রোডের SES 6 নম্বর প্লটে। 1 বিঘা জমির উপর নির্মিত ডুপ্লেক্স বাড়িটির বাজার দর 200 কোটি টাকার কম নয়। গেল 8 বছর এই সরকারি বাড়িটি অবৈধভাবে দখলে রেখেছেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দোহা খন্দকার। বেনজির, মতিউরের পর দুর্নীতির তালিকায় যোগ হলো আরেক দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তার নাম। জনগণের সেবার আড়ালে যে কিনা গড়ে তুলেছেন অঢেল সম্পদের পাহাড়। শুধু শামসুদ্দোহা একা নন, তার স্ত্রী ফেরদৌসী সুলতানাও দুর্নীতির ছায়ায় সম্পদে হয়েছেন শক্তপোক্ত। দুর্নীতি দমন কমিশন বলছে, এই দম্পতি জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদের মালিক। শামসুদ্দোহা চাকরি জীবনে শুধু সম্পদের শিখরে উঠে দমে যাননি। রাজধানীর বনেদি এলাকা গুলশানে অন্তত 200 কোটি টাকা দামের সরকারি জমি ও বাড়ি নিজের করে নিতে রকমারি কূটকৌশল চালাচ্ছেন। বাড়িটির দারোয়ানের সাথে কথা বলে জানা যায়, 4 ইউনিটের বাড়িটিতে পরিবার নিয়ে একাই থাকতেন শামসুদ্দোহা। তবে ঈদের আগে বাসা বদল করে বাড়িটির বিপরীত বাড়ি অর্থাৎ 12 নম্বর বাড়িটির 4র্থ তলায় ওঠেন। ঈদের আগে চলে গেছে। আমি আয় দেখছি ওরা আছে, ওনা আছে শামসুদ্দোহা স্যার, আর একজন আসলে উপরে, ওনা তো চলেই গেছে। এই দুইজন পাইছে। ওই বাড়ির দারোয়ান জানান, শামসুদ্দোহা ও তার পরিবার ওই বাড়িতে অবস্থান করছেন। তবে ম্যানেজার জানান ভিন্ন কথা। এমনকি তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। 4 তলা। 4 তলায় কবে আসছেন এখানে?
এটা এই মাসে উঠছে আর কি, 1 তারিখে মনে হয় সময়। 1 তারিখে উঠছে। এটা 1 তারিখ বা 2-3 তারিখে এরকম, এই মাসে উঠছে। উনি কি আছে এখানে? এটা আমি সঠিক বলতে পারি না, কারণ হলো আমরা এসে এখনো আজকে দেখা হয়নি আমাদের সাথে। মানে আপনারা শিওর না যে উনি আছে কিনা, কিন্তু না, এই বাড়িতে আছে। জি জি ওনার পরিবার আছে, ওনার বউ বাচ্চারা। জি জি, ওরা ফ্যামিলি নিয়ে থাকে, কিন্তু ওই সাহেবের সাথে তেমন একটা দেখা হয় না। ওনার ফ্ল্যাট আছে কিন্তু উনি তো থাকে না, ফ্ল্যাট ভাড়া দেওয়া, ভাড়াটিয়া থাকে। এ বিষয়ে আবাসন পরিদপ্তরের পরিচালক শহীদুল ইসলাম ভূঁইয়া জানান, শিগগিরই তিনি নিজ থেকে বাড়ি ছেড়ে দিবে। হাইকোর্ট বিভাগে উনি প্রথমে হেরে যান, তারপরে সেটার বিরুদ্ধে উনি অ্যাপিলেট ডিভিশনে যান। অ্যাপিলেট ডিভিশনে উনি ওনার জয়লাভ করতে পারেননি, সেখান থেকে নো অর্ডার হিসাবে উনি ফেরত আসছেন। তো এখন আমরা এভিকশনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এমন সময় উনি জানালেন যে উনি বাড়ি ছেড়ে দিবেন দখল। আজকে উনি পিডব্লিউডি থেকে দখল ছেড়ে দেওয়ার কাগজপত্র সংগ্রহ করেছেন। এদিকে দুদকের তদন্তে শামসুদ্দোহার নামে রাজধানীর খিলক্ষেত ও ঢাকা নবাবগঞ্জে 35টি দলিলে 563 শতকের বেশি জমির খোঁজ পাওয়া গেছে। দলিলে এসব স্থাবর সম্পদের দাম 40 কোটির মতো দেখানো হলেও বর্তমান বাজার দর প্রায় 300 কোটি টাকা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আজ হলি আর্টিজান হামলার 8 বছর। হলি আর্টিজান বেকারিতে জিম্মি করে হত্যা করা হয় 17 জন বিদেশি নাগরিক সহ 22 জনকে। জঙ্গিদের প্রতিহত করতে গিয়ে প্রাণ দেন পুলিশ কর্মকর্তা। এই হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 আসামির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। তবে এই ঘটনার পূর্ণাঙ্গ রায় পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমির উদ্দিন। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। 2016 সালের 1 জুলাই রাতে ঢাকার অভিজাত এলাকা গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হামলায় স্তব্ধ হয়েছিল গোটা দেশ। এতে 17 জন বিদেশি নাগরিক সহ 22 জন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে 9 জন ইতালির, 7 জন জাপানের, 1 জন ভারতীয় এবং 3 জন বাংলাদেশি নাগরিক ছিলেন। এই ঘটনায় দায়ের করা মামলার রায় দেয়া হয় 2019 সালের 27 নভেম্বর। এতে 7 জঙ্গিকে মৃত্যুদণ্ড এবং 1 জনকে বেকসুর খালাস দেয় আদালত। পরবর্তীতে 2023 সালের 30 অক্টোবর এ মামলার পর্যবেক্ষণে বিশেষ আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 জঙ্গির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল হাইকোর্ট। এ নিয়েই সমালোচনা হয় নানা মহলে। এর প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল AM আমির উদ্দিন বলেন, রায়ের মূল কপি হাতে পেলে এর বিরুদ্ধে আবেদন করার বিষয়ে বিবেচনা করবে রাষ্ট্রপক্ষ। ওদের দণ্ডদাসটা কিন্তু ভয় লাগছে, শুধু মৃত্যুদণ্ডের পরিবর্তে ওনারা বলছেন আজীবন কারাবাস, আজীবন কারাবাস, শুধু সেন্টেন্সিং এর ইয়েটা পরিবর্তন করছেন। সেই ক্ষেত্রে ওনারা নিশ্চয়ই কতগুলো কারণ ছিল না ছিল, ওনারা কি দিচ্ছেন, কারণগুলো কেন পরিবর্তন করছেন, সেগুলো ওনাদের রায়ে লেখা থাকবে। ওইটা দেখার পরে আমরা যদি সরকারের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নিব, দেখা যাবে এটা ওনাদের যে যুক্তিটা ওটা রাষ্ট্রের কাছে কতটুকু আমরা মনে করি যে এটার বিরুদ্ধে গেলে কোনো ফললাভ হবে কিনা না, এটা আমরা তখন বিবেচনা করব। তবে অ্যাটর্নি জেনারেল বলছেন, এমন ঘৃণ্য অপরাধে মৃত্যুদণ্ড হওয়া বাঞ্ছনীয়। সুদূর প্রসারী পরিকল্পনা ও মদত দিয়ে এমন জঘন্য ঘটনা ঘটানো হয়েছে। মৃত্যুদণ্ড বহাল থাকাটাই আমি মনে করি যে এটা যথার্থ ছিল ওদের জন্য, কারণ ওদের প্রতি অনুকম্পা দেখানো কোনো কারণই নাই। ওরা হচ্ছে মানুষকে কতগুলো মানুষ, নিরীহ মানুষ যারা বিদেশি মানুষ আমাদের দেশে সহায়তা করতে আসছিল, ওরা সম্পূর্ণ নিরীহ কতগুলো মানুষকে, নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে এই ধর্মের নামে এবং তাদের ওই উগ্রবাদিতার নামে। বাংলাদেশের ইতিহাসে এই হামলাকে সবচেয়ে ভয়াবহতম জঙ্গি হামলা বলে বিবেচনা করা হয়। মামলার বিচারের দ্রুত নিষ্পত্তির দাবি নিহতের স্বজনদের। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রধান থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস যে 52টি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তার কোনোটিতে মালিকানা নেই গ্রামীণ ব্যাংকের কোনো সদস্যের। ব্যাংকের প্রতিষ্ঠা কাল থেকে 40 বছরে অডিট রিপোর্টে উঠে আসে এসব প্রতিষ্ঠান ঘিরে ডক্টর মোহাম্মদ ইউনুসের আর্থিক কেলেঙ্কারির চিত্র। ব্যাংকটির 1,05,00,000 সদস্য সহ প্রায় 22 লাখ কর্মকর্তা কর্মচারীকে তাদের ন্যায্য হিসাব বুঝিয়ে দিতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ আক্তার। বিস্তারিত শামীম আক্তারের রিপোর্টে।
জামানত ছাড়া কিভাবে দরিদ্র গ্রামীণ জনগোষ্ঠীকে ঋণ দেয়া যায় তা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার নেতৃত্ব দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। এই গবেষণা প্রতিবেদন 1978 সালে কৃষি মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। মন্ত্রণালয় সন্তুষ্ট হয়ে প্রকল্পের জন্য বাংলাদেশ ব্যাংককে প্রেরণ করেন। বাংলাদেশ ব্যাংক দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের পরামর্শে তাদের স্পেশাল এগ্রিকালচার ক্রেডিট প্রোগ্রাম থেকে 100 কোটি টাকা ঋণ দেয়। এই প্রকল্পের নাম দেয়া হয় গ্রামীণ ব্যাংক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মরত অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই প্রকল্পের প্রধান করা হয়। টাঙ্গাইল ও চট্টগ্রামের হাটহাজারীর জোবরা গ্রাম থেকে শুরু হয় গ্রামীণ ব্যাংকের যাত্রা। তখন কৃষি মন্ত্রণালয়ের তৎকালীন সচিব তিনি এটাকে অ্যাকসেপ্ট করলেন। অ্যাকসেপ্ট করে এই প্রজেক্টের নাম তিনি দিলেন গ্রামীণ ব্যাংক প্রকল্প। বাংলাদেশের টোটাল বাজেটের যদি আপনি 25 হিসাবে ধরেন, 25-এর এক অংশ এই গ্রামীণ ব্যাংক প্রজেক্টকে দেওয়া হলো, যেহেতু সারা দেশে স্বনির্ভর আন্দোলনের কারণে এটা দেওয়া হলো এবং গ্রামীণ পুরকে এম্পাওয়ার করার জন্য এটা দেওয়া হলো। 1983 সালে অধ্যাদেশের মাধ্যমে এই প্রকল্পটিকে পূর্ণাঙ্গ ব্যাংকের মর্যাদা দেয় সরকার, যার 25 ভাগের মালিক থাকবে সরকার আর 75 ভাগের মালিক থাকবে এর সদস্যরা। ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়োগ করা হয় এই প্রতিষ্ঠানের এমডি হিসেবে। গ্রামীণ ব্যাংক যখন পরিণত হয়ে গেল তখন কিন্তু ওই যে ওই প্রজেক্টে সরকারের অলরেডি 100 কোটি টাকা ইনভেস্ট করা আছে। সমস্ত টাকা, এবং আপনি জানবেন যে এর অফিসটাও ছিল কৃষি ব্যাংকের একটা অফিসে, এবং কৃষি ব্যাংক চেয়ার টেবিল দিয়েছিল। তাদের সমস্ত কিছু তখন এই প্রকল্পে চলে আসে। এখানে খুব স্পষ্ট যে এটি কারো ব্যক্তিগত প্রজেক্ট ছিল না, এটি একটি ইউনিভার্সিটির প্রজেক্ট ছিল। গ্রামীণ ব্যাংকের অডিট রিপোর্টে উঠে এসেছে টানা 33 বছর দায়িত্বে থাকাকালীন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের ক্ষমতার অপব্যবহার করে গ্রামীণ ব্যাংকের জনবল ও সম্পদ ব্যবহার করে গড়ে তুলেছেন 52টি প্রতিষ্ঠান। কিন্তু এই সব প্রতিষ্ঠানের কোথাও নেই গ্রামীণ ব্যাংকের মালিকানা। তো যেহেতু তিনি অপদখল করে আছেন, যে কারণে গ্রামীণ ব্যাংক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন চুক্তিতে তার স্বাক্ষর রয়েছে। তিনি এগুলোকে শুধু জবরদখল করেই রাখেননি, তিনি জাতির সামনে এসে, বিশ্ববাসীর সামনে এসে বলছেন যে এগুলোকে নাকি গ্রামীণ ব্যাংক দখল করবার চেষ্টা করছে। এখানে গ্রামীণ ব্যাংকের দখল করার কোনো ব্যাপার না, এটা গ্রামীণের প্রতিষ্ঠান। এরই মধ্যে 1983 সাল থেকে 2023 সাল পর্যন্ত 40 বছরের অডিট সম্পূর্ণ হয়েছে। এই অডিট রিপোর্টে ডক্টর মোহাম্মদ ইউনুসের আর্থিক কেলেঙ্কারির স্পষ্ট প্রমাণ রয়েছে, যা নিয়ে তদন্ত করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও দুর্নীতি দমন কমিশন। অডিটের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সামনে অনেক অনিয়মের, অনেক অন্যায়ের, অনেক দুর্নীতির, অনেক আইন লঙ্ঘনের চিত্র আমাদের সামনে উঠে এসেছে, তথ্য উপাত্ত এবং দালিলিক প্রমাণ সহ। যে অপরাধগুলো আছে, আমাদের আইনগত বাধ্যবাধকতা রয়েছে, আমাদেরকে এগুলো যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে। এক্ষেত্রে দুদক, ফাইন্যান্সিয়াল যে ইনভেস্টিগেশন ইউনিট আছে বাংলাদেশ ব্যাংকের, সেখানে আমাদেরকে জানাতে হবে। গ্রামীণ ব্যাংকের এই আইন কর্মকর্তা আরও জানান, ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের নামে আসা অনুদানের অর্থ যেভাবে এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে স্থানান্তর করেছেন, এটি সম্পূর্ণভাবে মানি লন্ডারিং এর আওতাভুক্ত। কিভাবে গ্রামীণ ব্যাংক থেকে অর্থ বিভিন্ন প্রতিষ্ঠানে চলে গেছে। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। এখনো সংস্কার হয়নি ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ভোলার 256 কিলো রাস্তা, চরম দুর্ভোগে পরিবহন শ্রমিকরা, উদাসীন কর্তৃপক্ষ। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর। ঢাকা উত্তর সিটির 10 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভাঙাচোরা সড়কে চলাচলে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। কোথাও কোথাও সামান্য বৃষ্টিতে জমে যায় পানি, আবার কোথাও ড্রেন উপচে রাস্তা দিয়ে বয়ে যাচ্ছে পানি। মিরপুরে টোলারবাগ ও সরকারি প্রথম কলোনি ঘুরে ইফতেখার রেজা রিপোর্ট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ডের মিরপুরের টোলারবাগ এলাকায় 20 মিনিটের বৃষ্টিতেই সড়কে জমে পানি, থাকে 1.5 থেকে 2 ঘন্টারও বেশি।
এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত পরিষ্কার না করার কারণেই ড্রেন উপচে সড়কের উপর দিয়ে বয়ে যায় পানি। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে ছোট শিশু সহ পথচারীদের। বৃষ্টির কারণে এই পাশ থেকে যেতে পারতেছে না, এখন ঘুরে আমরা এই পাশ থেকে অফিসে যাইতে হইতেছে। পরিবেশটা দূষিত হচ্ছে, দুনিয়ার যত ময়লা আবর্জনা আছে এখান থেকে নামতেছে। ময়লা জমাট হওয়ার কারণে পানিগুলো নিচ থেকে না যেতে পারে, উপর থেকে চলে আসে। এইখানে 3টে পড়ছে এর আগে প্রাইভেট, কিন্তু পানি হলে বুঝতে পারে না রাস্তা কোন দিকে। এই ওয়ার্ডের সরকারি প্রথম কলোনি এলাকার সড়কেও রয়েছে ছোট ছোট খানাখন্দ। ঝাঁকুনির ভয়ে রিকশায় চড়েন না পথচারীরা। তো আমার যেমন ব্যাক পেনে এখান থেকে রিকশায় আমি কখনো ওঠার সাহসই করি না, হেঁটে যাই যত কষ্টই হোক। কষ্ট তো হইবই, রাস্তা দেখেন রাস্তার কি অবস্থা, রাস্তা তো অনেক ভাঙ্গা, রাস্তা যদি ভাঙ্গা দেখে কষ্ট হইব না। যে কোনো একটা রিকশা আসলে সামনে যাইতে চায় না, আবার অনেক সময় বিদ্যুৎ না থাকলে পরে অনেক লোকজন আছে ওই উষ্টা খায় পড়ে যায়। 10 নম্বর ওয়ার্ডের বসুপাড়া মহল্লায় সড়কের উপর দিয়ে বয়ে যাচ্ছে ড্রেনের পানি। সামান্য বৃষ্টি হলেই ঘরে ঢোকে পানি। 1-1.5 ঘন্টা বৃষ্টি হইলেই এই দিক দিয়ে, ভিতর দিয়ে, গেট দিয়ে, সব দিক দিয়ে পানি আসে। ভালো পানি না, তো এগুলো অনেক গন্ধ, ময়লা আবর্জনা সব বাইসে আছে। এখানে বিভিন্ন ধরনের গার্মেন্টস কর্মী, স্থানীয় লোকজন বসবাস করে। সামান্যতম বৃষ্টি হইলে এই এলাকা বুক পরিমাণ পানিতে ভিজে যায়। এ নিয়ে যোগাযোগ করা হলে জানা যায় ঢাকার বাইরে স্থানীয় কাউন্সিলর। বন্ধ তার মুঠোফোনটিও। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। ভোটের আগে নানা প্রতিশ্রুতি পেলেও তা কবে বাস্তবায়ন হবে এমন প্রশ্ন এলাকাবাসীর। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দর্শক, কোচিং বাণিজ্য নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ইলিয়াস, কোচিং বাণিজ্য নিয়ে এই মুহূর্তে কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য সরকার কিন্তু সকল ধরনের কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা দিয়েছে। অর্থাৎ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন সময়ে 41 দিন কোচিং সেন্টার বন্ধ থাকবে এবং সেই বিষয়টি নজরে নিয়ে জেলা প্রশাসন অর্থাৎ ময়মনসিংহের জেলা প্রশাসনও কিন্তু নির্দেশনা দিয়েছেন ময়মনসিংহের যতগুলো কোচিং সেন্টার রয়েছে সেইগুলো যেন বন্ধ রাখা হয়। আমরা দেখেছি যে ময়মনসিংহের কোচিং সেন্টারগুলো যে রয়েছে সেইগুলো কিন্তু কিছু কিছু কোচিং সেন্টার বন্ধ থাকলেও কিন্তু বেশিরভাগ কোচিং সেন্টার চালু রয়েছে। অর্থাৎ সকাল থেকে শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা এই কোচিং সেন্টারে এসেছেন এবং শিক্ষকরা কিন্তু তাদের ক্লাস করাচ্ছেন। সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা বেশ কয়েকজন শিক্ষার্থী এবং শিক্ষকের সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম। তারা বলছেন যে এই সরকারের এই সিদ্ধান্তটি তারা কিন্তু যুক্তিযুক্ত মনে করছেন না। অর্থাৎ তারা কিন্তু অনেকেই বলছেন যে এইচএসসি পরীক্ষা কারণে কিন্তু কোচিং সেন্টার বন্ধ দিয়েছে এবং তারা বলছেন যে তারা কিন্তু এসএসসি এবং 9-10 শিক্ষার্থীদের কিন্তু তারা পড়াচ্ছেন। সেই বিষয়টি কিন্তু শিক্ষকরা বলছিলেন এবং এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা কিন্তু নাগরিক সমাজের নেতৃবৃন্দরা বলছেন এবং আমরা এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলেছিলাম। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে অচিরেই কিন্তু তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থাৎ যারা কোচিং সেন্টার খোলা রেখেছেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোড রয়েছি। এখানে কিন্তু সানশাইন একটি কোচিং সেন্টার, সেটি কিন্তু আমরা দেখেছি সকাল থেকে চালু রয়েছে। এই কোচিং সেন্টারটির মতো কিন্তু শহরের অধিকাংশ কোচিং সেন্টার চালু রয়েছে, সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি এবং আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলেছিলাম। তারা কিন্তু নানান কারণ দেখিয়ে সেটিকে যুক্তিযুক্ত মনে করছেন চালু রাখার জন্য এবং শিক্ষার্থীরা বলছেন তারা কিন্তু ক্লাসে খুব একটা পড়াশোনা করতে পারেন না এবং তারপরেও বাধ্য হয়ে কোচিং সেন্টারে কিন্তু তারা আসছেন। সেই বিষয়টি কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন, কিন্তু সেই বিষয়টি শিক্ষার্থীরা বলছেন। অর্থাৎ এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে তারা অচিরেই একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন এবং যারা এই সরকারের নির্দেশনা মানছেন না তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন, সেই বিষয়টি কিন্তু প্রশাসন থেকে আমাদেরকে বলা হয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সরকারি নির্দেশনা অমান্য করে যে কোচিং সেন্টার চালু রয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কোচিং বাণিজ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস। 1 মাসেও সংস্কার হয়নি ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ভোলার 256 কিলোমিটার কাঁচা পাকা গ্রামীণ সড়ক। এতে চরম দুর্ভোগে পথচারী, এলাকাবাসী ও পরিবহন শ্রমিকরা। দীর্ঘদিন ধরে সড়কের এমন দুরবস্থা চললেও কারো কোনো মাথা ব্যথা নেই বলছেন এলাকাবাসী। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে খুব দ্রুত সড়ক সংস্কার করা হবে। সহকর্মী ছোটন সাহার রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান।
উপকূলীয় জেলা ভোলায় ঘূর্ণিঝড় রিমাল পুরোপুরি আঘাত না হানলেও ব্যাপক প্রভাব পড়েছে। ঘরবাড়ি, ফসলি জমি সহ অন্যান্য অবকাঠামোর ক্ষতি হয়। রক্ষা পায়নি 7 উপজেলার গ্রামীণ সড়ক। বড় বড় গর্ত এবং ইটবালু ভেসে গিয়ে জীর্ণতায় পরিণত হয়েছে সড়ক। এতে চলাচল করতে পারছে না বেশিরভাগ যানবাহন। বাধ্য হয়ে পায়ে হেঁটে যাতায়াত করতে হচ্ছে। সব মিলিয়ে চরম দুর্ভোগে এলাকাবাসী। খুব ভাঙচুর হয়ে গেছে, কারণ আমরা আইতাম যাইতাম পারি না, রিক্সা গাড়ি কোনো আইতে যাইতে পারে না, আমরা কোনো মালামাল লই আইতাম পারি না। আমরা খুব কষ্ট কালাসে আছি, যানবাহন তো চলেই না এবং রাস্তায় স্কুলে বাচ্চা কাচ্চা যা আসার জন্য মনে করেন যে অনেকটা রিস্ক হয়ে যায়। একটা অসুস্থ রোগী ভোলা যায় তো কষ্ট হচ্ছে, ডাক্তারের দ্বারা যাইতারে না, গাড়ি আইতারে না, হাঁটায় নিতে হয়, অনেক কষ্ট হয়। বাচ্চারা স্কুলে যাইতে পারে না, কোন একটা গ্যাসের বোতল এবং 1 বস্তা চাউল আনুন না পথ নেই আমাকে। তবে দ্রুত সড়কগুলো মেরামত এবং পুনর্নির্মাণের কথা জানান এলজিইডির এ কর্মকর্তা। তথ্যগুলো আমরা আমাদের বিভিন্ন দপ্তরে, আমরা বিশেষ করে আমাদের এলজিইডি সদর দপ্তরে দেওয়া হয়েছে এবং এগুলো দিয়ে একটা প্রকল্প তৈরি করার কাজ চলতেছে। এটা আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা প্রকল্প গ্রহণ করা হলে আমরা এই ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামত করার উদ্যোগ গ্রহণ করতে পারব। রিমালের জেলার 7 উপজেলায় 198 কিলোমিটার পাকা এবং 59 কিলোমিটার কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা টাকার অঙ্কে 107 কোটি। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো যা থাকছে। ম্যাক্রোকে ধসিয়ে ফ্রান্সের প্রথম দফা নির্বাচনে এগিয়ে কট্টর ডানপন্থীরা, অভিবাসীদের জন্য কঠোর বার্তা। দখল দূষণে সঙ্গীন অবস্থায় রংপুরে ঐতিহাসিক শ্যামা সুন্দরী খাল। দখলদার উচ্ছেদ এবং খাল খননে 25 কোটির বরাদ্দ এলেও কাজ শেষ না করে অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। খালের অবস্থান, দখলদার উচ্ছেদ আর পানির প্রবাহ স্বাভাবিক রাখতে বিভাগীয় কমিশনারকে প্রধান করে করা হয়েছে একটি বিশেষ কমিটি। এই কমিটি শ্যামা সুন্দরীকে রক্ষা করবে এমন প্রত্যাশা নগরবাসীর। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন মাহমুদ রকি। ম্যালেরিয়া রোগে মা শ্যামা সুন্দরীর মৃত্যুর পর ছেলে রাজা জানকী বল্লভ এই খাল 1890 থেকে 1898 সাল পর্যন্ত খনন করেন, যাতে করে মশা মাছির উৎপাত থেকে রক্ষা পায় নগরবাসী। কিন্তু রাজার সেই স্বপ্ন এভাবেই মরে যেতে বসেছে। স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে দখলদারদের তালিকা করলেও উচ্ছেদে খুব একটা আগ্রহ দেখছে না নগরবাসী। নগর ভবন বলছে এই খাল উদ্ধারের দায়িত্ব জেলা প্রশাসনের, আর জেলা প্রশাসন দায় সারছে সিটি কর্পোরেশনের উপর দোষ চাপিয়ে। সুন্দরী আসলে দখলদার উচ্ছেদ করার দায়িত্ব জেলা প্রশাসকের, তার কারণ এই শ্যামা সুন্দরী ক্যানেলটা হলো খাস খতিয়ানের। দেরি হওয়ার পেছনে কারণ হচ্ছে এটা নিয়ে যে ফিজিবিলিটি টেস্টের জন্য সিটি কর্পোরেশন যাদেরকে দায়িত্ব দিয়েছিল তারা সেই দায়িত্ব পালন করতে পারেনি। শ্যামা সুন্দরীকে গিলে খাওয়া 443 দখলদারের সঙ্গে নতুন কেউ যুক্ত হয়েছে কিনা তার হালনাগাদ তালিকা করতে সম্প্রতি কাজ শুরু হয়েছে। তবে এটা কতটুকু কার্যকর হবে তা নিয়ে শঙ্কায় সচেতন মহল। আইন প্রয়োগকারী সংস্থা, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সমন্বয়ে একটা কমিটি আছে। সেই কমিটি আমার বিশ্বাস অতি সত্বর, অতি দ্রুত এই যারা দখলদার আছে তাদেরকে উচ্ছেদ করবেন। 1950 সাল পর্যন্ত স্বচ্ছ পানির স্রোত থাকলেও ধীরে ধীরে ভরাট এবং খালের পাশে নির্মিত বাসাবাড়ির বর্জ্য, ট্রেন আর সুয়ারাজের সংযোগে স্রোতহীন হয়ে ওঠে শ্যামা সুন্দরী। করে নিয়ে যেত সিটি কর্পোরেশন, তাহলে এগুলো আর কি গন্ধও থাকতো না, পানিটাও আর কি চলে যেত। বৃষ্টি হলে মনে করেন যদি 24 ঘন্টা বৃষ্টি হলে পানি উঠে যায়। মশা মাছি বেশি হচ্ছে, মানুষের রোগ ব্যাধি বেশি হচ্ছে। এ খাল সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল একাধিকবার। 2012 সালে 25 কোটি টাকা বরাদ্দ এলেও পুরো কাজ না করে অর্থ লোপাটের অভিযোগ ওঠে। যে মাননীয় প্রধানমন্ত্রী বলে যে দুর্নীতি পেয়ে করে কেউ পার পাবে না, তো সেটার উদাহরণ রাখতে হবে। তো 25 কোটি টাকা তো কম নয়, এটা তো জনগণের টাকা। খাল খনন, খালের পাশে সড়ক নির্মাণ, জমি অধিগ্রহণ এবং সৌন্দর্য বর্ধনে 1000 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই অর্থ ছাড় পেলে নগরবাসীর প্রায় 50% সমস্যার সমাধান হবে বলে মনে করেন সিটি মেয়র। আমরা চাই যে একটা সাস্টেনেবল প্রজেক্ট হিসাবে দাঁড় করানোর যে প্রক্রিয়া চলমান আছে, এটা সম্পূর্ণ হলে ইনশাল্লাহ আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি এটাকে গুরুত্ব দিয়ে দেখেন, তাহলে ওই দিন শর্ট টাইম এই প্রজেক্টটা অনুমোদন হবে। এই প্রকল্পে সরকারি বরাদ্দ এবং বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিক হবার আহ্বান নগরবাসীর। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।
দর্শক, হলি আর্টিজান হামলার ৮ বছর আজ। দিনটি স্মরণ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে গুলশান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, এই হামলায় নিহতের পরিবারের সদস্যরা কি এসেছেন কিনা সে বিষয়টি জানাবেন, এবং এই বিষয়ে কি বলছেন পুলিশ সদস্যরা? আপনাকে আসলে হলি আর্টিজান হামলার ৮ বছর কিন্তু পূর্ণ হয়েছে, এবং আমি যদি একটু জানিয়ে রাখি, এই হামলার যে ঘটনা, সেই ঘটনায় যে নৃশংসতা, সেটি কিন্তু বাংলাদেশের মধ্যে জঙ্গি হামলার মধ্যে সবচেয়ে বড় একটি হামলার ঘটনা ঘটেছিল, এবং সেই হামলায় ১৭ জন বিদেশি নাগরিক সহ সর্বমোট ২২ জন নিহত হয়েছে, এবং এর মধ্যে বাংলাদেশিরা রয়েছেন। এবং একই সাথে যদি আর একটু জানিয়ে রাখি, এই হামলার ঘটনাকে কিন্তু কেন্দ্র করে পুলিশের ২ জন সদস্য নিহত হয়েছেন, এবং একই সাথে আমরা দেখেছি এখানে কিন্তু বিভিন্ন যে পুলিশ হেডকোয়ার্টার, ডিএমপি থেকে এবং পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে কিন্তু শ্রদ্ধা জানানো হচ্ছে, এবং র্যাব থেকেও শ্রদ্ধা জানানো হয়েছে। আমরা যতটুকু আমাদেরকে জানিয়েছে জঙ্গি হামলা কতটুকু নিয়ন্ত্রণ রয়েছে সে বিষয়ে তারা আমাদেরকে জানিয়েছেন, এবং একে একে পুলিশের বিভিন্ন যে সংগঠন সংস্থা রয়েছে তারা কিন্তু শ্রদ্ধা জানাতে এসছেন। আমরা একটু যদি কিছুক্ষণ আগেও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তারা শ্রদ্ধা জানিয়েছেন, এবং একই সাথে জঙ্গি হামলা নিয়ন্ত্রণে তাদেরও ভূমিকা রয়েছেন, এবং তারাও এই নির্দেশনায় কতটুকু তৎপর রয়েছেন আমরা একটু সরাসরি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে জানবো। ধন্যবাদ। হলি আর্টিজানে যারা নিহত হয়েছিলেন তাদের স্মরণে আমরা আজকে শ্রদ্ধা জানাতে এসেছি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। ধন্যবাদ। এইভাবেই কিন্তু পুলিশ সংস্থা থেকে সারাও একই সাথে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা যদিও এখানে আসেনি, কারণ যেখানে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় আমরা সেই গুলশান ২-এর সেই ৬৯ নম্বর বাসার সামনে গিয়েছিলাম, এবং সেখানে কোনো ধরনের আসলে এখন পর্যন্ত কোনো আমরা আয়োজন দেখতে পাইনি। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে শ্রদ্ধাঞ্জলির জন্য যে স্তম্ভটি বানানো হয়েছে সেখানে একে একে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা শ্রদ্ধা জানাচ্ছেন, এবং এই ঘটনায় ঘিরে তারা জঙ্গি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান, সে অবস্থানগুলো গণমাধ্যমের কাছে তুলে ধরছেন। তো এই ছিল গুলশান থেকে হলি আর্টিজান হামলার যে ৮ বছর তার আয়োজনের সবশেষ খবর। নিশাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, হলি আর্টিজান হামলার ৮ বছর আজ। দিনটি স্মরণ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই বিষয়ে গুলশান থেকে যুক্ত ছিলেন সহকর্মী নিশাদ।